নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে কতগুলো আগে ইনফরমেশন শেয়ার করে শুরু করি, তারপরে ইন ডিটেল আলোচনা করব। এটা বলা হয় যে স্পেসে চায়নার 1900-র মতন স্যাটেলাইটস আছে, 1900-র মতন, যেটা সংখ্যায় বিরাট বড়। এবং বলা হয় তার মধ্যে 500-র মতন স্যাটেলাইট চায়নার আছে, যেটা কমপ্লিটলি স্পাই স্যাটেলাইট। এবার এটা কোনো দেশই কিন্তু স্বীকার করে না বা বলেও না বা বলবেও না, এটা স্বাভাবিক কথা। এটা সব দেশই করে এবং প্রায় প্রতিটি উন্নত দেশের বা উন্নয়নশীল দেশের অনেকেরই আজকের দিনে কিন্তু স্পেসে তাদের স্পাই স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে। সেটা ইন্ডিয়ারও আছে, প্রত্যেকটা দেশের আছে, ইউকে হোক, ইউএসএ হোক, জাপান হোক, চায়না হোক, অস্ট্রেলিয়া হোক, প্রত্যেকটা দেশের আছে। তো সিমিলারলি এটা বলা হয় যে 1900টা স্যাটেলাইট যেটা চায়নার রয়েছে, তার মধ্যে কম বেশি 500টা স্যাটেলাইটের কাজ হচ্ছে স্পাইগিরি করা বা সারা বিশ্বের খোঁজ খবর নেওয়া। এবারে এই 500-র মধ্যে চায়নার একটা কনস্টেলেশন আছে বা একটা ঝাঁক অফ, মানে এটা একটা গ্রুপ অফ স্যাটেলাইটস আছে, যেটাকে বলা হয় জিলিন-1। এবার এই জিলিন-1 যে এই গ্রুপ বা কনস্টেলেশন অফ স্যাটেলাইট যেটা রয়েছে, সেইটার মধ্যে কম বেশি 150টা স্যাটেলাইট রয়েছে। এবার 150টা স্যাটেলাইটের এগেইন কাজ কিন্তু বিভিন্ন ধরনের ভাগ করা আছে। স্পাই মানে স্পাইয়েরও তো অনেক রকম ভাগ আছে, তো কাজে সেই হিসাবে বিভিন্ন ধরনের কাজের ভাগ আছে। আচ্ছা, এইবারে বলি মেইন টপিক এবার আস্তে আস্তে করে আসছি। সেটা হচ্ছে আজকে আলোচনা করব ভারতবর্ষ কতগুলো জিনিস রিয়েলাইজ করেছে ইভেন পোস্ট অপারেটিভ বা ডিউরিং অপারেশন সিন্দুর। তো সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষ কতগুলো আগে থেকে কথাবার্তা চলছিল, বাট অপারেশন সিন্দুরের সময় কতগুলো জিনিস হাতে কলমে বোঝা যায় বা খুব অ্যাপ্ট হয়ে বা প্র্যাকটিক্যালি কতগুলো জিনিসের অভাব বোধ করে ভারতবর্ষের সরকার তথা ডিফেন্স সিস্টেম, যার ফলে দেন দেওয়ার কতগুলো ডিসিশন নেওয়া হয়। আজকের এই আলোচনাটা আশা করি খুব ইন্টারেস্টিং হবে। যদি মনে হয় তাহলে সবাইকে রিকোয়েস্ট করবো একটু পুরোটা শুনবেন, ভালো লাগবে। আর যার যা মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সব কমেন্টই শুনি। তো যাই হোক, অপারেশন সিন্দুরের সময় এটা দেখা গেল যে 22শে এপ্রিল তো অপারেশন মানে প্রথম পেহেলগামে অ্যাটাকটা হলো, যার ফলে 26 জন নিরপরাধ নিরীহ ট্যুরিস্ট মারা গেলেন। এবং তার ফলে যেটা 7 থেকে 10 তারিখ পর্যন্ত একটা ছোটোখাটো অ্যাকশান হলো ইন্ডিয়ার তরফ থেকে। এবং সেই সময় দাঁড়িয়ে দেখা গেল যে ইন্ডিয়া যেসব অ্যাকশনসগুলো করছে, এবং ইন্ডিয়ার একটা নিজস্ব ন্যাভিক সিস্টেম, এনএভিআইসি ন্যাভিক সিস্টেম একটা ছিল, আছে এখনও, যার মধ্যে 11টা স্যাটেলাইটস আছে। এই 11টা স্যাটেলাইটসের কাজ হচ্ছে রিয়েল টাইম বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া। এটা এক্স্যাক্টলি স্পাই বলে না, সেটা জিও স্টেশন থেকে শুরু করে, মানে কোনো পার্টিকুলার কোনো লোকেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনফরমেশন থেকে শুরু করে অনেক কাজ আছে। তো যাই হোক, সেই ন্যাভিকের আন্ডারের বা ন্যাভিক সিস্টেমের আন্ডারে যে 11টা স্যাটেলাইট ছিল, তার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে কম বেশি 3টে খুব ভালোভাবে কাজ করছে বা 100% কাজ করছে। আর 8টা তার ওর অ্যাটমিক ওর পাওয়ার সেন্টার ব্যাটারির জন্য, যার ফলে ওর একটু ওখানে মানে কোনো টেকনোলজিক্যাল কিছু সমস্যা এসছে। সেই সমস্যা আসার জন্য তারা কিন্তু কমপ্লিটলি যে পরিমাণ কাজ করার কথা বা যে জিনিসটা ডেলিভারি দেওয়ার কথা, এক্স্যাক্টলি সেই রেশিওতে ডেলিভারি দিতে পারছে না, যার ফলে সেখান থেকে যে প্রয়োজনীয় ইনফরমেশনসগুলো আসার কথা সেটা যথেষ্ট পরিমাণ কম আসছে। এবং এইটা যখন হলো, তখন দেখা গেল অপারেশন সিন্দুরের সময় ভারতের কাছে যে সমস্ত ইনফরমেশনসগুলো আসছে সেটা তো একটু লেটে আসছে। ওয়্যারঅ্যাজ চায়না কি করলো, চায়নার এই এতগুলো স্যাটেলাইটের মধ্যে চায়নাই জিলিন-1-এর যে টোটাল কনস্টেলেশনটা আছে, সেই জিলিন-1 কনস্টেলেশনটার সঙ্গে পাকিস্তানের একটা যোগসূত্র ঘটিয়ে দিল। বা সেই ওর যে সিস্টেমের যে ইনফরমেশন আদান প্রদানের যে জায়গাটা, সেইখানে পাকিস্তানকেও এন্ট্রি দিল। এন্ট্রি দেওয়ার ফলে পাকিস্তানের সুবিধা যেটা হলো, সেটা যে পাকিস্তান অনেক বেশি ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাকিউরেট লোকেশন ওয়াইজ এবং টার্গেট ওয়াইজ ওরা তাদের মতন করে প্ল্যানিং করতে পারলো। বা এই চায়নার যে এই মিলিটারি ইনফরমেশনস, মানে এই যে আমাদের মানে ভারতবর্ষের মিলিটারি ইনফরমেশনসটা যেটা চায়নার স্যাটেলাইটের থ্রুতে পেতে শুরু করলো পাকিস্তান, সেটা পাকিস্তানকে বেশ কিছু ক্ষেত্রে খানিকটা অ্যাডভান্টেজ দিতে শুরু করলো। যাই হোক, আলটিমেটলি এটা উঠতে পারবেও না কোনো দিন। কিন্তু এই সামরিক স্যাটেলাইটের যে ইনফরমেশনস দেওয়া নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু জিলিন-1-এর যথেষ্ট ইমপ্রেসিভ এবং যথেষ্ট অ্যাকিউরেট। কিন্তু ভারতবর্ষ সেই সময় রিয়েলাইজ করলো মানে ভারতবর্ষের যে পরিমাণ স্যাটেলাইটস আছে সেটা যথেষ্ট নয়। কম বেশি 150-200 মতন স্যাটেলাইটস বলা হয় যে ভারতবর্ষেরও আছে। এক্স্যাক্ট নাম্বার অফ স্যাটেলাইটস তো কোনো দেশ ওরমভাবে ডিক্লেয়ার করে না, যেরকম চায়নার 1900 বলছি বটে, বাট তার যদি কোনো অফিসিয়াল ডেটা কি কারোর কাছে আছে? না, নেই কারোর কাছে। 500টার মতন বলা হচ্ছে যে
স্পাই স্যাটেলাইট আছে, এর কি কোনো অফিসিয়াল কোনো তার ডকুমেন্টেশন আছে বা অথেন্টিসিটি আছে? হয়তো নেই। তো যাই হোক, ভারতবর্ষের কাছেও সেরকমই কিছু একটা আছে, কিন্তু ভারতবর্ষ এটা রিয়েলাইজ করলো যে পরিমাণ স্যাটেলাইট আমার জন্য থাকা উচিত ছিল, বা সেই স্যাটেলাইটগুলো থাকার ফলে আমার যে পরিমাণ ইনফরমেশনস পাওয়া উচিত ছিল বা যে অ্যাডভান্টেজটা থাকা উচিত ছিল, আমি সেই অ্যাডভান্টেজের জায়গায় নেই। এইটা যখন রিয়েলাইজ করলো, তখন ভারতবর্ষ খুব তাড়াতাড়ি নিজের কতগুলো ডিসিশন নিল, যে ডিসিশনগুলোতে কতগুলো ফেজ ওয়াইজ কাজ আগে থেকেই চলছিল, কিন্তু এই উইকনেসটাকে কভার আপ করার জন্য ভারতবর্ষ কতগুলো প্ল্যান নিয়ে সেই অনুযায়ী ওরা একটা SBS ফেজ 3 সিস্টেম, মানে ইন্ডিয়া একটা SBS ফেজ 3 সিস্টেম একটা চালু করলো, মানে যেটা ইমপ্লিমেন্ট করার জন্য প্ল্যানিং করলো। SBS ফেজ 3 মানে হচ্ছে স্পেস বেসড সার্ভেইলেন্স। SBS মানে স্পেস বেসড সার্ভেইলেন্স, এটার ফেজ 3 চালু হলো। এবার এই ফেজ 3তে কি আছে না, এই ফেজ 3তে টোটাল আগামী 2029-এর মধ্যে, আজকে এইটা তো 2026 চলছে, 2029-এর মধ্যে ভারতবর্ষ টোটাল 52টা স্যাটেলাইট পাঠাবে মহাকাশে বা স্পেসে পাঠাবে। পাঠিয়ে সেইটা দিয়ে সেটার কাজ কী হবে সেটা আলোচনাতে আসছি। যাই হোক, তার আগে বলে নিই, ভারতবর্ষর দুটো ইমিডিয়েট প্রতিবেশী চায়না এবং পাকিস্তান। শত্রু কি মিত্র আমার চাইতে আপনারাও কিছু কম জানেন না, কাজেই কতটা শত্রুতা আছে সেটাও আপনারা জানেন, কতটা মিত্রতা আছে সেটাও জানেন। বাট যাই হোক, শত্রু মিত্র যাই থাকুক না কেন, এই দুই প্রতিবেশী দেশের থেকে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রিস্ক পেতে হয় বা অ্যানালিসিস করতে হয়। এবং ভারতবর্ষের সঙ্গে চায়না এবং পাকিস্তানের যে বর্ডার আছে সেটা মোর দ্যান 4000 কিলোমিটার্স বা তারও অনেক বেশি। তো যাই হোক, সেই যে এই বর্ডার এরিয়া যদি আমার সুরক্ষিত না থাকে বা এই বর্ডার এরিয়াতে যদি প্রতিনিয়ত কোনো রকম রিস্ক থাকে, সেটা আমাদের দেশের জন্য অনেক বেশি উদ্বেগজনক। এবং সেটা হওয়ার ফলে চায়নার যে কাজটা, সেটা যে ডাইরেক্টলি চায়না দেখবেন কখনো অ্যাটাকিংয়ে আসে না, বা চায়না ডাইরেক্টলি লড়াই করছে এটা খুব সচরাচর দেখা যায় না। চায়নার কিন্তু লড়াই করার অভিজ্ঞতা খুব লিমিটেড, কিন্তু চায়না যেটা করে সেটা হচ্ছে প্রক্সি ওয়ার করায়। তার মানে ও ডামি একটা কোনো না কোনো দেশকে তৈরি করায় এবং তাদেরকে পয়সা কড়ি দিয়ে অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে দিয়ে লড়ায়, এবং তাতে যেটা হয় ক্ষয়ক্ষতি হলে সেই দেশটার হবে। বাট হ্যাঁ, তার বিনিময়ে চায়না কিন্তু তার নিজস্ব যে অপারেশনসের যে এফিসিয়েন্সি আছে, বা স্পেসিফিক্যালি যদি আর্মি বা সমরাস্ত্রগুলোর এফিকেসি কি বা ওদের টেকনোলজিটা কোথায় ফল্ট করছে বা কোথায় তার অ্যাডভান্টেজ, সেগুলোকে ভালোভাবে অ্যানালিসিস করে বা করে সেই অনুযায়ী ডেভেলপমেন্টগুলো ঘটায়। যাই হোক, এবার দেখবেন রিসেন্টলি এই জাস্ট দু তিন দিনের মধ্যে চায়না দেখবেন পাকিস্তানের দুটো স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করতে হেল্প করেছে। ইনফ্যাক্ট রকেটটাও, স্যাটেলাইট বহনকারী যে রকেটটা, সেটাও কিন্তু চায়নারই ছিল। কারণ পাকিস্তান হয়তো স্যাটেলাইট বানায় আজকের দিনে, কিন্তু পাকিস্তানের নিজস্ব কিন্তু সেই স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যাওয়ার বা সেখানে স্থাপন করার মতন কোনো টেকনোলজি বা সেই নো হাউ বা সেই পারদর্শিতা কিন্তু পাকিস্তানের নেই। সেইটা কিন্তু পাকিস্তানের হয়ে করে বা করে দেয় চায়না। তো যার ফলে চায়না রিসেন্টলি দেখবেন এই এপ্রিল মাসেই পাকিস্তানের হয়ে PRSC EO3 বলে PRSC EO3 নামে একটা পাওয়ারফুল নজরদারি একটা স্যাটেলাইট, মানে যদিও স্যাটেলাইটটাকে বলা হচ্ছে ওয়েদার এবং বাকি রিসার্চের কাজে ইউজ হবে, তো সেগুলো হচ্ছে গালভরা কথা, যেগুলো হচ্ছে ফ্রন্টে হয়তো রাখা হয়, কিন্তু ব্যাক এন্ডে অ্যাকচুয়াল পারপাস যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বর্ডার এরিয়ার উপরে নজরদারি চালানো। আবার সিমিলারলি সেম ওয়েতে চায়নাও চালায়, এবং চায়নার আর একটা যেটা টার্গেট সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশানেও আছে, আবার প্যাসিফিক ওশানেও আছে। যাই হোক, আপাতত এই আলোচনাতে যদি আমি শুধু মানে ভারতবর্ষের মধ্যে রাখি এবং ইন্ডিয়ান ওশান এরিয়া বা ইন্ডিয়ান ওশানের রিজনটা, এইটা যদি মাথায় রাখি, তাহলে এই অঞ্চলের চায়না সবসময় নিজের একটা দখলদারি রাখতে চায়, বা সেক্ষেত্রে নিজের গ্রিপে রেখে বা নিজের কন্ট্রোলে রাখতে পারলে চায়নার জন্য সুবিধা হয়, এবং তাতে ইন্ডিয়ার অসুবিধা আছে, এটা স্বাভাবিক কথা, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তো এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ভারতবর্ষের প্রয়োজন ছিল সেই অনুযায়ী কিছু ব্যবস্থাপনা করা, এবং যার ফলে 24 ঘন্টা ইন্টু 365 ডেজ, মানে বেসিক্যালি সারা দিন রাত এবং 365 দিন যাতে ভারতবর্ষ বা ভারতবর্ষের নাগরিক বা দেশের সমস্ত সার্ভিস ব্যবস্থা যাতে সেফ সিকিউর থাকতে পারে, সেইটার জন্য ভারতবর্ষ নিজের মতন করে একটা অপারেটিং প্ল্যাটফর্ম তৈরি করলো। এটাকে যুদ্ধের ভাষায় বলা হয় OODA লুপ বলা হয় এটাকে। এটার OODAটাকে ফুল ফর্ম যদি বলি, তাহলে এটা হচ্ছে অবজার্ভ, ওরিয়েন্ট, ডিসাইড অ্যান্ড অ্যাক্ট।
OODA, অবজার্ভ, ওরিয়েন্ট, ডিসাইড অ্যান্ড অ্যাক্ট। তো এই OODA লুপের মাধ্যমে এখন মানে এই যে 52টা স্যাটেলাইটকে যে পাঠাবে, সেই পাঠানোর ফলে যেটা হবে সেটা হচ্ছে বর্ডার এরিয়া, সেটা আমাদের দেশেরও যেরকম আছে, আবার সিমিলারলি পাকিস্তানের ভিতরের বা চায়নার ভিতরের কি হচ্ছে না হচ্ছে, স্পেসিফিক্যালি ওয়ারশিপ হোক, এয়ারপ্লেন হোক, বা সাঁজোয়া গাড়ি হোক, বা ওভারঅল মিলিটারি হোক, তার মুভমেন্ট কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু ভারতবর্ষ অনেক ক্লিয়ারলি দেখতে পাবে এই সিস্টেমের মধ্যে দিয়ে। যার ফলে ইন্ডিয়ার কাছে এখন যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আগামী এই 2026, 27, 28, 29 এই 4 বছরের মধ্যে টোটাল 52টা স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো এবং পাঠিয়ে এর মধ্যে একটা প্রপার সিঙ্ক্রোনাইজেশন স্থাপন করা, এবং এই 52টা স্যাটেলাইট একে অন্যের সঙ্গে কোঅর্ডিনেট করে ভারতবর্ষের ইন্টেলিজেন্স তথা আর্মিকে সাজেশন পাঠানো, তার ইনফরমেশনস পাঠানো, ডেটা শেয়ার করা, সব কিছুই করবে। এবং এই 52টা স্যাটেলাইটকে এমনভাবে তৈরি করা হচ্ছে বা হবে যা শুধু যে দিনের বেলা বা আলো সাফিসিয়েন্ট থাকলে নজরদারি করতে পারবে বা ইনফরমেশনস নিতে পারবে তা শুধু নয়, বা ছবি তুলতে পারবে তা নয়। এটা কিন্তু একদম নিকষ কালো অন্ধকারে, ইভেন অমাবস্যার মতন অন্ধকারেও, বা একদম ঘুরঘুটে অন্ধকার যাকে আমরা বলি কিচ্ছু দেখা যায় না এরকম অন্ধকারে, কুয়াশা অবস্থাতে, ফগ অবস্থাতে, কোনো যদি ইভেন ডিপ্রেশনের কারণে কোনো ঝড়ঝঞ্ঝা হয় সেই অবস্থাতেও যে ফাউল ওয়েদার বা ফল্টি ওয়েদার যেটা থাকে তার মধ্যেও যাতে প্রপারলি সে সমস্ত লোকেশন থেকে শুরু করে বা রিয়েল টাইম ছবি তোলার থেকে শুরু করে সেই যে কাজগুলো সেইগুলো যাতে কমপ্লিট করতে পারে, এবং ভারতের নজরদারিতে যাতে আরও বেশি এফিসিয়েন্সি এবং ইন্টেন্স টাইপের অবজারভেশন যাতে তৈরি হয়, সেইটার জন্য কিন্তু এই 52টা স্যাটেলাইটকে তৈরি করা হচ্ছে। এই মেগা প্রজেক্টের অ্যাকচুয়াল শুরুয়াতটা হয়েছিল কার্গিল যুদ্ধের সময় থেকে। আমরা এখন অনেকেই জানি যে কার্গিল যুদ্ধের সময় দিদেন প্রাইম মিনিস্টার মিস্টার অটল বিহারী বাজপেয়ী ইউএসএ থেকে এই ইনফরমেশন শেয়ারিংয়ের ব্যবস্থাপনার জন্য উনি রিকোয়েস্ট করেছিলেন যে ইউএসএ বা দিদেন আমেরিকা যদি তার এই স্যাটেলাইটের ইনফরমেশনস গুলোকে বা সে মানে স্যাটেলাইটের যে সমস্ত ডেটা আছে বা তার যে লিঙ্কগুলো আছে সেইগুলো যদি ভারতবর্ষের সঙ্গে শেয়ার করে, তাহলে ভারতবর্ষের এক্স্যাক্ট লোকেশন বেস করে যে অ্যাটাক করা কার্গিলের ওয়ারে যুদ্ধেতে, সেইটা ভারতবর্ষ করতে পারে বা পারবে, সেটা অনেক বেশিভাবে হবে, যার ফলে ভারতবর্ষের ক্ষয়ক্ষতি কম হবে। ইভেন সোলজার্স থেকে শুরু করে কর্নেল জেনারেল থেকে শুরু করে তাদের ক্ষেত্রেও লাইফের জন্য অনেক বেশি প্রোটেকশন, এবং অ্যাট দ্য সেম টাইম সমরাষ্ট্রের প্রপারলি ইউটিলাইজেশন হবে, যেটা সেই সময় দাঁড়িয়ে কিন্তু ইউএসএ কমপ্লিটলি ডিনাই করে দেয় এবং ভারতবর্ষের এই রিকোয়েস্টটাকে রিফিউজ করে দেয়, যার ফলে ভারতবর্ষ কিন্তু সেই সময় দাঁড়িয়ে কোনো হেল্প ইউএসএর থেকে পায়নি। কিন্তু সেই সময় দাঁড়িয়ে প্রথম রিয়েলাইজেশন হয়, এবং তারপর থেকেই ফেজ 1 এবং ফেজ 2 এই দুটো চালু হয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীকালে 2024-এর অক্টোবরে দাঁড়িয়ে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মানে CCS যারা আছে তারা এই 52টা স্যাটেলাইট কে উৎক্ষেপণের যে প্রজেক্ট, যেটা SBS ফেজ 3 যেটা আমি বলছি, সেইটার গ্রিন সিগন্যাল দেয় বা সেইটার পারমিশন দেয়। এই SBS ফেজ 3-র টোটাল খরচা আপাতত যেটা বাজেট যেটা স্যাংশন হয়েছে, দ্যাট ইজ 26,968 কোটি টাকা। আবারও বলছি 26,968 কোটি টাকা, তার মানে কম বেশি 27,000 কোটি টাকা, প্রায় কম বেশি $3.2 বিলিয়ন মতন। যাই হোক, এটা কম বেশি 27,000 কোটি টাকার প্রজেক্ট। এবং সব থেকে এর একটা খুব ইম্পর্টেন্ট এবং একটা ইউনিক দিক যেটা, সেটা হচ্ছে এর এই যে 52টা স্যাটেলাইট যেটা পাঠানো হবে, এটার দুটো ভাগ আছে। দুটো ভাগের মধ্যে 21টা স্যাটেলাইট তৈরি করবে হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের ইসরো, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ উইং যেটা, সেটা হচ্ছে ইসরো। তো ইসরো এই 52টার মধ্যে 21টা ইসরোই কিন্তু তৈরি করবে, এবং বাকি যে 31টা, সেই 31টা স্যাটেলাইট কিন্তু তৈরির যে বরাত যেটা, সেটা মানে ইন্ডিয়ারই 3টে প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়েছে। একটা অনন্ত টেকনোলজিস বলে একটি কোম্পানি আছে, এই যে প্রথম ফেজের 21টা স্যাটেলাইট যাবে হচ্ছে ইসরোর দিয়ে, আর পরবর্তীকালের যে 31টা স্যাটেলাইট সেটা তৈরি হবে হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোকে দিয়ে। যে প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে একটা হচ্ছে অনন্ত টেকনোলজিস, একটা হচ্ছে সেন্টাম ইলেকট্রনিক্স, আর একটা হচ্ছে আলফা ডিজাইন টেকনোলজিস। অনন্ত টেকনোলজিস, সেন্টাম ইলেকট্রনিক্স এবং আলফা ডিজাইন টেকনোলজিস, এই 3টে ইন্ডিয়ান কোম্পানি যারা প্রাইভেট ওনারশিপে যারা স্যাটেলাইট তৈরি করবে, এই 31টা স্যাটেলাইট তৈরি করে
তারপরে ভারতবর্ষ এই টোটাল 52টা স্যাটেলাইট ফেজ ওয়াইজ ধীরে ধীরে করে পাঠাবে, যার ফলে এই ভারতবর্ষের যে আত্মনির্ভর ভারত সেইটা কিন্তু একটা বিরাট বড় মাইলস্টোন ছবে। এবং স্বাধীনতার পর থেকে নিয়ে এই ফার্স্ট টাইম হবে যেখানে ভারতবর্ষের এই সকল স্যাটেলাইটে বা স্যাটেলাইটের ব্যবসাতে বা স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে এই প্রথম কোনো প্রাইভেট কোম্পানি পার্টিসিপেট করবে এবং কোনো প্রাইভেট কোম্পানির তৈরি স্যাটেলাইটকে এই প্রথম মহাকাশে পাঠানো হবে। আর এইটার যেটা ভিত্তি স্থাপন করা হয়েছে সেটা হচ্ছে যে আগামী 2029 এবং ক্ষেত্র বিশেষে এক্সেপশন ওয়াইজ 2030-এর মধ্যে এটা কমপ্লিট করবে। বাট ফেজ ওয়াইজ এখনো পর্যন্ত যা টার্গেট ধরে করা আছে সেটা হচ্ছে 3টে ফেজে যাবে। তার কারণ হচ্ছে 2026-27 মানে এই বছর থেকে, এই বছরের এপ্রিল থেকে ইনফ্যাক্ট স্যাটেলাইট লঞ্চ করার কথা ছিল। বাট যাই হোক, এটা হয়ে যাবে 2026 এবং 27-এর মধ্যে। প্রথম ফেজের যে 21টা ইসরোর দ্বারা তৈরি যে স্যাটেলাইট সেইটা উৎক্ষেপণ করা হবে এবং তার পরের ফেজে 2028-29 এর মধ্যে প্রাইভেট কোম্পানির তৈরি যে স্যাটেলাইট যেগুলো সেইগুলো পাঠানো হবে এবং এর মধ্যে ইন্টিগ্রেশনের কাজগুলোকে শুরু করে দেওয়া হবে এবং প্রপারলি 2029 থেকে 30-এর মধ্যে এই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করা হবে। তো যাই হোক, এইটা আপাতত প্ল্যানিং ওয়াইজ হয়ে রয়েছে। এবং এই যে স্যাটেলাইট পাঠানো হবে এর মধ্যে দেখবেন 3টে ভাগ হয়। একটা হচ্ছে লো আর্থ অরবিটের স্যাটেলাইট পাঠানো হয়, একটা মিডিয়াম আর্থ অরবিটের স্যাটেলাইট পাঠানো হয়, একটা হচ্ছে জিও স্টেশনারি অরবিটে পাঠানো হয়। এই যে লো আর্থ অরবিট যেটা, সেটা হচ্ছে মাটি থেকে নিয়ে 500 থেকে নিয়ে মাটির উপরে 500 কিলোমিটার থেকে নিয়ে 2000 কিলোমিটার পর্যন্ত যে জায়গাটা, এইটাকে বলা হয় হচ্ছে লো আর্থ অরবিটের এরিয়া। এই লো আর্থ অরবিটেও প্রচুর স্যাটেলাইট বিভিন্ন দেশের ঘুরছে। তারপরে 2000 কিলোমিটার উপর থেকে নিয়ে 35,000 বোধহয় 35,867 রাইট 35,867 কিলোমিটার পর্যন্ত হচ্ছে, রাফলি অ্যারাউন্ড 36,000 কিলোমিটার পর্যন্ত হচ্ছে সেকেন্ড ফেজ, বা ওটা হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট। আর রাফলি অ্যারাউন্ড 36,000 কিলোমিটার বা 35,800-900 উপরে, তার মানে কম বেশি ধরুন ওই 36,000 কিলোমিটার যেটা, সেইখান থেকে নিয়ে হচ্ছে জিও স্টেশনারি অরবিট বা হাই আর্থ অরবিটের যে স্যাটেলাইট স্টেশন সেগুলোকে এখানেই স্থাপন করা হয়। তো এই হাই রেজলিউশন যেটা লো আর্থ অরবিটে যে স্যাটেলাইটগুলোকে রাখা হবে বা যেগুলোকে স্টেশন করা হবে বা সেগুলো যে ঘুরতে থাকবে, এখান থেকে হাই রেজলিউশন ছবি পাঠানো হবে। এবং যার ফলে যেটা হবে সেটা হচ্ছে সীমান্তে কোনো গাড়ি, এমনকি শত্রুপক্ষের ছোটোখাটো মুভমেন্ট বা ইভেন কোনো ড্রোন মুভমেন্টও যদি হয় তাহলে সেটাও ধরা পড়বে। এবং এই লো আর্থ অরবিটের কাজ হবে সামান্য কোনো ছোটোখাটো থেকে ছোটোখাটো মুভমেন্ট হলে সেই মুভমেন্টটাকে ক্যাচ করে সেই অনুযায়ী ডেটা বা ইনফরমেশনসটাকে শেয়ার করা। আর মিডিয়াম আর্থ অরবিটে যেখানে থাকবে মূলত নেভিগেশন এবং সিগন্যালিং সিস্টেমের যে সমস্ত স্যাটেলাইট, নেভিগেশন এবং সিগন্যালিং সিস্টেমের যে সমস্ত স্যাটেলাইট সেইগুলো থাকবে এবং এরা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে। এরা টোটাল ইনফরমেশন শেয়ার করবে এবং ওটাই যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ হবে। আর পরবর্তীকালে যেগুলো জিও স্টেশনারি অরবিটে যেগুলো থাকবে, তার মানে অ্যারাউন্ড 36,000 কিলোমিটার বা তারও হয়তো উপরে হতে পারে। তো এই রাফলি অ্যারাউন্ড 36,000 কিলোমিটারের যে জিও স্টেশনারি অরবিটে যে সমস্ত স্যাটেলাইটগুলো থাকবে, এই স্যাটেলাইটগুলো ভারতের উপর নির্দিষ্ট একটি জায়গাতে স্থির থাকবে। কারণ কি, জিও স্টেশনে যেটা আছে, যে সমস্ত স্যাটেলাইটগুলো হয় সেগুলো আমরা অলরেডি জানি যে ওগুলো যে দেশের মানে ওরা আর্থের সঙ্গে স্ট্যাটিক হয়ে যায়, যার ফলে ভারতবর্ষের লোকেশানের উপর তারা সেই যে স্পেসিফিক লোকেশানে রাখা হবে সেই এক্স্যাক্ট লোকেশানে কনস্ট্যান্ট থেকে গিয়ে ভারতবর্ষের উপর, শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষ এবং তার আশেপাশে যেটা সিস্টেমে যেরকমভাবে ফিড করে দেওয়া হবে, তার মানে ডেফিনেটলি একটা 36,000 কিলোমিটার উপর থেকে যখন ভারতবর্ষকে দেখা হবে তখন তো সেটা একটা জাস্ট একটা সর্ষের দানার মতন বা তার থেকেও ছোটো একটা বিন্দুর মতন হয় বা হবে। তাহলে সেই বিন্দুর মধ্যে কিন্তু ভারতবর্ষ যেরকম থাকবে, তার মধ্যে বঙ্গোপসাগর থাকবে, তার মধ্যে আরব সাগরও থাকবে, তার মধ্যে কিন্তু ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগরও এসে যাবে। তো যার ফলে ভারতবর্ষ এবং তার চারপাশের এরিয়ার প্রপারলি কিন্তু কভারেজটা দেওয়া এই স্যাটেলাইটগুলোর পক্ষে ভারতবর্ষের গভর্নমেন্টকে দেওয়াটা অনেক বেশি সহজ হবে বা অনেক বেশি এফেক্টিভ হবে। যার ফলে এই স্যাটেলাইটগুলো ভারতের উপর নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে এবং এগুলো মূলত ভারত মহাসাগর ও দক্ষিণ এশিয়ার উপর সবসময় নজরদারি চালাতে থাকবে। তো এর ফলে যেটা হবে সেটা হচ্ছে মিসাইল ডিফেন্স থেকে এয়ার ডিফেন্স সমস্ততেই অনেক বেশি এফেক্টিভিটি বা অ্যাকিউরেসি আসবে। কারণ এর আসল কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই 52টা স্যাটেলাইট যেটা, সেটা যে শুধু ছবি তুলবে তা তো নয়, তার কারণ হচ্ছে ভারতের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা স্নায়ু হিসেবে এগুলো কাজ করবে।
যার ফলে কোনো রকমের মিসাইল অ্যাটাক যদি হয়, মানে ধরুন কোনো শত্রু দেশ যদি ভারতের দিকে কোনো মিসাইল লঞ্চও করে, তাহলেও কিন্তু এই স্যাটেলাইটের ইনফ্রারেড সেন্সার তা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বা কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলোকে শনাক্ত করবে এবং করে ভারতবর্ষের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সাপোজ ধরুন S-400 বা ফেজ টু BMDর যে সমস্ত সিস্টেম আছে, সেই সিস্টেমের সঙ্গে এগুলো অ্যালাইন করা থাকবে এবং এগুলোর নিজেদের মধ্যে ইন্টিগ্রেশন থাকবে, যার ফলে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারসেপ্টর মিসাইলগুলো লঞ্চ হবে বা লঞ্চ করতে সুবিধা হবে। একটা হলো সেইটা। এছাড়া আকাশ তীর বলে যে এয়ার ডিফেন্স সিস্টেমটা অলরেডি যেটা ভারতবর্ষ চালু করতে চলেছে, সেই সিস্টেমের সঙ্গে এই গ্রিডটা সরাসরি যুক্ত থাকবে, যার ফলে আমাদের এয়ারফোর্সের যে সমস্ত যুদ্ধজাহাজ যেগুলো আছে বিমান বাহিনীর, তার যে বিমান বাহিনী বিমানগুলোতে রাডার যে মুহূর্তে অন হবে, অন করার সঙ্গে সঙ্গে আমাদের দেশের পাইলটরা কিন্তু এটা জানতে পারবে যে শত্রুপক্ষের প্লেন কোথায় কোথায় আছে। ইনফ্যাক্ট টার্গেটগুলো প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের দেশের এয়ারপোর্টে দাঁড়িয়ে, তারা যখন দাঁড়িয়ে আছে তখনই কিন্তু টার্গেটকে তারা তাদের প্লেনের স্ক্রিনে কিন্তু দেখতে পারবে। এইরকম টাইপের কিন্তু অ্যাকিউরেসি আসতে যাচ্ছে। আর একটা যেটা হবে সেটা হচ্ছে রিয়েল টাইম ইনফরমেশন শেয়ারিং হবে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে সীমান্তে যে সমস্ত জওয়ান বা ফিল্ড কমান্ডাররা রয়েছে, তাদের হাতে থাকা বিশেষ ধরনের এনক্রিপ্টেড ট্যাবলেট যেগুলো আছে বা থাকবে, সেগুলোর সঙ্গে ডাইরেক্ট যেহেতু স্যাটেলাইটের কানেকশন আছে বা থাকবে, কাজে তার ফলে ডাইরেক্টলি স্যাটেলাইট থেকে তাদের হাতে যে সমস্ত এনক্রিপ্টেড ট্যাবলেটসগুলো রয়েছে, সেই ট্যাবলেটসগুলোতে ইনফরমেশন চলে যাবে, যার ফলে তথ্যের এই আদান প্রদান যেখানে আগে বেশ কয়েক ঘন্টা সময় লাগতো, সেগুলো এখন মানে একদম কারেন্টের গতিতে হবে, বা আপনি বলতে পারেন সেকেন্ডের মধ্যে কিন্তু ইনফরমেশনটা বা ইনফরমেশনগুলো আদান প্রদানটা কিন্তু অনেক ইজি এবং এফেক্টিভ হয়ে যাবে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে এই স্যাটেলাইটগুলো যে শুধুমাত্র এফিকেসি মেনটেন করবে বা আপনাকে যুদ্ধের মানে এক্স্যাক্ট পিন পয়েন্ট লোকেশন দিতে হেল্প করবে তা শুধু নয়, এরা এমনভাবে তৈরি করা হচ্ছে এবং এই পুরো ইন্টিগ্রেশনটা এমনভাবে হবে যে শত্রুপক্ষের যে রাডার আছে বা শত্রুপক্ষের যে সমস্ত সিগন্যালগুলো আছে, সেগুলোকেও ইনফ্যাক্ট এই সমস্ত স্যাটেলাইট এবং তাদের যে ইন্টিগ্রেশনের ফলে সেগুলোকে জ্যাম করার ক্ষমতা থাকবে। ফলে ও যে শুধুমাত্র আমাদের দেশের জন্য ছবি তুলছে বা আমাদের দেশকে ইনফরমেশন পাঠাচ্ছে বা আমাদের গভর্নমেন্টের কাছে বা সামরিক যে সমস্ত সিস্টেম আছে মিলিটারি ইনফরমেশন টেকনোলজিতে যে হেল্প করছে তা নয়, এমনভাবে করা আছে যার ফলে শত্রুপক্ষের এন্টায়ার জিপিএস সিগন্যালকে জ্যাম করার মতন ওর ক্ষমতা রয়েছে, যার ফলে ওদের রাডার বা টোটাল ইনফরমেশন শেয়ারিং সিস্টেমটাকে আমাদের এই স্যাটেলাইটগুলো এবং তাদের যে সমস্ত পদ্ধতি আছে, যার ফলে সেগুলোকে অকেজো করে দেওয়ার মতন ব্যবস্থা আছে বা ব্যবস্থা থাকবে। তো যার ফলে এই যে এই 52টা স্যাটেলাইট যখনই সক্রিয় হয়ে যাবে, তখনই কিন্তু চীন আর পাকিস্তানের জন্য বর্ডার এরিয়াটা ক্রস করা বা বর্ডার এরিয়া দিয়ে কোনো ধরনের অঘটন ঘটানো বা কোনো প্ল্যানিং করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়ে যাবে। এবং এই যে বর্ডারের ওপাশে যে সমস্ত জঙ্গি ক্যাম্পগুলো চালায় এইসব দেশগুলো, এইগুলোতে এক্স্যাক্ট লোকেশন পাওয়া এবং কত নাম্বারস অফ সোলজার মানে ওখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বা তারা কি করছে না করছে, সেটা কিন্তু আমাদের পক্ষে জানাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং ইনফ্যাক্ট যদি ছোটোখাটো বাংকারও হয় বা মোটামুটি অন্তত 20, 25, 30, 50 ফিট নিচেরও যদি বাংকার করে থাকে বা অন্তত 100 মিটার পর্যন্তও যদি নিচের বাংকার করে থাকে, তাহলে কিন্তু এই স্যাটেলাইটের মধ্যে থাকা বা এই স্যাটেলাইটগুলোর ইন্টিগ্রেশনের মধ্যে যে সার সিস্টেম রয়েছে, সার মানে SAR, তার মানে সিনথেটিক অ্যাপারচার রিডার। তো এই সিনথেটিক অ্যাপারচার রাডার যেগুলো আছে, এই সিনথেটিক অ্যাপারচার রাডার বা SAR বা সার সিস্টেমের মাধ্যমে এরা কিন্তু এই সমস্ত ইনফরমেশনসগুলো বা এই এক্স্যাক্ট লোকেশনগুলোকে কিন্তু জানা সম্ভব হবে। এবং যার ফলে বঙ্গোপসাগর হোক বা আরব সাগর হোক বা ইভেন ইন্ডিয়ান ওশেনেও চায়নার যদি কোনো ইভেন স্পাই সাবমেরিনও যদি থাকে বা স্পাই শিপও যদি মুভ করে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেগুলো জানতে পেরে যাব। যার ফলে ভারতবর্ষের জন্য কিন্তু এটা একটা শুধু যে গেম চেঞ্জার হবে তাই নয়, এটা একটা মাইলস্টোন টাইপের হবে যে একসঙ্গেই তার 4 বছরের মধ্যে যে 52টা স্যাটেলাইটকে পাঠানো হবে, এর ফলে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এটা একটা মানে বোল্ড স্টেপ হতে যাবে। ভারতের কাজ কিন্তু কোনো দেশকে অ্যাটাক করা নয়, বা ভারতের থিওরি বা প্রিন্সিপালের মধ্যে কিন্তু নিজে থেকে ভারতবর্ষ কাউকে কোনো দেশকে অ্যাটাক করেনি বা করেও না আজ পর্যন্ত। যদি সামনের শত্রু দেশ যদি একান্তই মানে এক্সেস হয়ে যায় বা মাথার উপর বেরিয়ে যায়, তবেই গিয়ে ভারতবর্ষ স্টেপ নেয়, এবং সেটাও যথেষ্ট ক্যালকুলেটিভ, এবং তাতেও ভারতবর্ষের সবসময় চেষ্টা হয়
সামনের দেশের সাধারণ সিভিলাইজেশন বা সিভিলাইজেশনের উপর যাতে কোনো ক্ষয়ক্ষতি না আসে, ভারতবর্ষ সেরকমভাবেই আজ পর্যন্ত কাজ করে এসেছে। যাই হোক, তো ফলে 52টা স্যাটেলাইট পাঠানোর ফলে এই 2030 সালের মধ্যে ভারতবর্ষ কিন্তু শুধু যে মহাকাশ ভিত্তিক যে টেকনোলজিতে যে পারদর্শী হবে তা নয়, ভারত মহাকাশ ভিত্তিক যে নজরদারি চালানোর যে সিস্টেম, সেটাতে কিন্তু ভারতবর্ষ একটা অগ্রণী ভূমিকা নেবে। যার ফলে এই আগামী দিনে কিন্তু 2030-এর মধ্যে দেখবেন মহাকাশে ভারতের এই যে 52টা প্রদীপ, এই 52টা স্যাটেলাইট তো নয়, 52টা বেসিক্যালি প্রদীপ। তো যার ফলে প্রত্যেকটা এইটা যখন ইন্টিগ্রেশন হয়ে যাবে এবং প্রপারলি এরা যখন কাজ করতে শুরু করে দেবে, ফলে 2030-এর মধ্যে কিন্তু এইটা একটা পুরো স্যাটেলাইটের একটা নেটওয়ার্কের একটা জাল তৈরি হয়ে যাবে। এবং তখন কিন্তু ভারতবাসী কিন্তু গর্বের সঙ্গে বলতে পারবে যে আমাদের আকাশ নিরাপদ, আমাদের মাটিও সুরক্ষিত। আর একবিংশ শতাব্দী যে ভারতের শতাব্দী, এই প্রকল্প কিন্তু তারই একটা অকাট্য প্রমাণ হতে যাচ্ছে। যাই হোক, তো এই প্রজেক্টটা নিয়ে ইনডেপথ আলোচনা করলাম, আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।